গুরুদেবের সেবায় গুরুদেবের সেবায় নিজেকে নিজের অ্যাটিটিউডটা কিরকম থাকা উচিত এবং ডেডিকেশন কিভাবে দিয়ে সেবা করব। তো মহারাজের শর্ট ব্রিফ হিস্ট্রি জয়নিং ইসকন। মহারাজ 94 এর দিকে ইসকন জয়েন করছিলেন এবং 95 থেকে ফুল টাইম জয়েন করেন এবং 2001 অব্দি মহারাজ মায়াপুরে মেডিকেল ডিপার্টমেন্টে উনি ফুল টাইম সেবারত থাকেন এবং সেই সেই সুবাদেই মহারাজের সাথে ছোট থেকে আমার বিভিন্ন শারীরিক ছোট বড় রোগ অসুখ থাকাকালীন আমি খুব রেগুলার পেশেন্ট ছিলাম তো মহারাজের। এবং শুধু আমি না, সত্যি কথা বলতে আমার পুরো ফ্যামিলি মহারাজের মানে মহারাজ আমাদের ফ্যামিলি মানে ফ্যামিলি ডক্টর টাইপ হয়ে গেছিলেন, মানে কারণ কি আমরা খুব রেগুলারই কেউ না কেউ যেতাম। তো সেই সুবাদে শুধু যে শারীরিক ঔষধ বা মেডিকেল ঔষধ তা নয়, মহারাজ সে সময় আমাদেরকে মহারাজ সে সময় আমাদেরকে অনেক রকম ভক্তি জীবনের কথা বা আহ ভগবত কথা পড়তেন, কারণ কি সে সময় মায়াপুরে পপুলেশন খুব কম ছিল এবং ছোট্ট মেডিকেল স্টোরের মধ্যে তো আমরা অনেক সময় যেতাম। তো সেই সময় থেকেই মহারাজের দৃষ্টান্ত বা মহারাজের আহ জীবন আমাদেরকে একটা মানে মার্ক করে যে হ্যাঁ মহারাজ আহ, তখন গঙ্গানারায়ণ প্রভু ছিলেন। তো ওনাকে আমরা ফলো করতাম, ওনার ক্লাস ভাগবতম ক্লাস বা বিভিন্ন। তো আমরা ছোট থেকেই আহ, আমার বাবা এবং মা তো আহ, তখন থেকেই মানে ভেবে রেখেছিলেন যে মহারাজ এক সময় আমাদের ইসকনে, যদিও ইসকনের সন্ন্যাসটা খুব কঠিন, খুব কঠিন একটা পরীক্ষা। তো এই সময় একবার গৌরাঙ্গ প্রভু একটা ক্লাসে বলছিলেন যে ইসকনের সন্ন্যাসটা এতটাই কঠিন যে সন্ন্যাস নিতে গিয়ে অনেক সময় লোকজন সন্ন্যাস নিয়ে নেয়, মানে সন্ন্যাস থেকে সন্ন্যাস নিয়ে নেয়, মানে প্রসিজারটা এতটা কঠিন। তো আমার বাবা মা সে সময়, অফকোর্স আমি তখন অনেক ছোট ছিলাম, এসব সন্ন্যাস বা এসব অত কিছু ব্যাপারে জানতাম না, বাট বাবা মা যেহেতু ছোট থেকে আমি ছোট থেকে বাবা মা ভক্ত, তো সেই কারণে বাবা মা বুঝতে পেরেছিলেন প্রভুকে মহারাজকে যে ভবিষ্যতে গিয়ে উনি সন্ন্যাসী হবেন বা গুরু তো ডেফিনেটলি আফটার গুরু মহারাজ হওয়ারই কথা। তো তখন থেকে মহারাজকে আমরা খুব ডিপলি শ্রদ্ধার সাথে নিতাম এবং তারপরের কথা তো সকলেই জানে যে মায়াপুরে উনি খুব বড়ভাবে কোনো ডিপার্টমেন্টাল হেড বা কোনো ম্যানেজমেন্ট পজিশনে সেবা করেননি, কিন্তু উনি যে সেবাটা করতেন সেটা খুব ডেডিকেটেড এবং কি অ্যাটিটিউড নিয়ে সেবাটা করতেন সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেখান থেকে কলকাতা মন্দিরের কিছু এমার্জেন্সি কারণের জন্য 2001-এ কলকাতা মন্দিরে আসতে হয় উনি প্রেসিডেন্ট হয়ে। তারপরে কলকাতা মন্দিরে 2-3 বছর থাকার পর ওনাকে গুরু মহারাজ উজ্জয়নে ডাকেন। তারপর তো রেস্ট ইজ হিস্ট্রি, মানে যেটা ইতিহাস। উজ্জয়ন মন্দিরে গুরু মহারাজ ডেফিনেটলি ফুল এফোর্ট দিয়েছিলেন, কিন্তু সেই ফুল এফোর্টের যে ব্যাক হ্যান্ডে যে যিনি কাজটা করতেন সবাই জানে, হিজ হোলিনেস লক্ষ্মীপ্রেম স্বামী মহারাজ। তখন লাইফ অ্যান্ড সোল দিয়ে পুরো উজ্জয়ন মন্দির স্ট্যান্ড করা, অত কম সময়ের মধ্যে কমপ্লিশন, সবকিছু ব্যাপারে আছেন। এবং তারপরে অফকোর্স মহারাজ তারপরে উজ্জয়ন মন্দির হয়ে যাওয়ার পর তারপরে বেশ কিছু বছর পর, মানে কলকাতা উজ্জয়ন কমপ্লিট করার পর তারপরে আবার উনি মায়াপুরে বা ওয়েস্ট বেঙ্গলে আসা শুরু করেন, কারণ কি তার আগে বেশিরভাগ উজ্জয়ন বা মধ্যপ্রদেশে প্রচারে ব্যস্ত ছিলেন। তখন সেই সময়ে ওই ব্রেক টাইমে প্রায় 6-7 বছর ওনার খুব বেশি ক্লোজ সান্নিধ্য পায়নি। তারপরে উনি যখন আবার পশ্চিমবঙ্গে আসলেন বা সন্ন্যাস ক্যান্ডিডেট হলেন বিভিন্ন জায়গায় প্রচারে, তখন আবার ওনার সাথে মায়াপুরে বা কলকাতায় কল্যাণীতেও তো বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ। তো তারপরে 2015-তে গৌর পূর্ণিমাতে অফকোর্স ওনার সন্ন্যাস হলো এবং আহ, এটা অত্যন্ত গৌরবময় আমাদের স্মৃতি বা আমাদের জন্য। এবং আমরা সেই বছরই আমরা মায়াপুর থেকে প্রায় 40-45 জন একজন টিম, সে বছর মায়াপুরে বন্যা হয়েছিল 2015-তে। তো বন্যার পরে পরে আমরা গুরু মহারাজের ব্যাস পূজা সে বছর সুরাটে হয়েছিল। তো 2011-তে মায়াপুর, তারপরে 2-3 বছর উজ্জয়ন হওয়ার পরে সুরাটে মাঝে ব্যাস পূজা ছিল 2015-তে। সেই সময় আমরা মায়াপুর থেকে প্রায় 45 জন মতো ভক্তরা, সংকীর্তন ভক্ত কিছু গৃহস্থ ভক্ত, সুরাটে গিয়েছিলাম মাঝে ব্যাস পূজা অনুষ্ঠানের জন্য। তো সেই সময় মহারাজকে সন্ন্যাস বেশে সামনাসামনি প্রথম দর্শন করলাম। তো তখন মহারাজ
কে প্রণাম করে উঠার পরে মহারাজ জিজ্ঞাসা করেছিলেন মা বাবা আসেনি, সে সময় ছুটি পাইনি বা সেবারত ছিল। তো যাই হোক, তো মহারাজ যেহেতু ছোট থেকে আমাদের কি জানতেন বা ফ্যামিলিকে, সেই হিসাবে মহারাজ সবসময় জিজ্ঞাসা করেন মা ভালো আছে বা কি করছো। তো এটা মহারাজ শুধু আমাকে বলে না, মানে যাদেরকেই দেখা হয় বা যাদেরকে ভালোবাসে মহারাজ কৃপা করেন। তো এবং এটা আমরা যদি দেখি, মানে অনেকে হয়তো পাননি বা অনেকে হয়তো পেয়েছেন বা সামনাসামনি গুরু মহারাজকে, গুরু মহারাজকেও গুরু মহারাজেরই এটা শিক্ষা পরম্পরা, মহারাজ সেটা ফলো করছেন। দেখা হলেই গুরু মহারাজ সারা বিশ্বব্যাপী এত জায়গায় ঘুরতেন, তবুও মায়াপুরে যখন আসতেন, ছোটবেলায় আমরা সামনাসামনি দৌড়াদৌড়ি করতাম, সামনে গিয়ে বসার চেষ্টা করতাম। তখন মহারাজ বলতো ভালো আছো, কিছু জাস্ট কিছু একটা। তো তখন সেই থেকেই মহারাজও সেরকমই জিজ্ঞাসা করতেন। তো সেই প্রথমবার মহারাজকে সন্ন্যাস দেখলাম, তারপরে অফকোর্স মহারাজ মায়াপুরে আসতেন এবং সুযোগ বা সেবার সম্পর্ক হতো কম, কিন্তু অফকোর্স যে সময় গুরু মহারাজ মায়াপুরে আসতেন সেমিনারের সময়, সেই সময় বিভিন্ন গুরু মহারাজের ডাইরেক্ট সেবার সুযোগ পেতাম। কিন্তু মহারাজের লাইফ অ্যান্ড স্টোরি থেকে যেগুলো আমরা শিখতে পারি সেটা হচ্ছে কিভাবে মানে গুরু মহারাজকে সেবার অ্যাটিটিউড আমরা, হ্যাঁ সেই সময় আমরা সুরাট ব্যাস পূজাতে পরে আমরা রাধাষ্টমীটা উজ্জয়ন মন্দিরে এসে আমরা অনুষ্ঠান করেছিলাম। তো সেই সময় রাধাষ্টমী হওয়ার পরের দিনে গুরু মহারাজের কোয়ার্টারে আমরা গুরু মহারাজের সাথে, মায়াপুর থেকে যারা ভক্তরা এসেছিলেন তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য গুরু মহারাজের সাথে একটা টাইম পাওয়া গেছিল। তো সেই সময় মহারাজ ছিলেন সাথে। তো গুরু মহারাজ আহ, সেই সময় সবার সামনে, আমাদের সকলের সামনে, এবং এটা খুব রেয়ার ঘটনা ঘটে যে গুরু মহারাজ, গুরু যখন তার কোনো শিষ্যের প্রতি অত্যন্ত প্রসন্ন হন, তখন সকলের সামনে সেই শিষ্যের অত্যন্ত প্রশংসা করেন। তো আহ, মহারাজ কাছাকাছি বসে আছেন। তো কিন্তু গুরু মহারাজ সে সময় ভক্তিপ্রেম স্বামী মহারাজের প্রশংসা আমাদের সকলের সামনে করছিলেন, যে মহারাজের প্রিচিং এত সুন্দর। বিভিন্ন আইআইটি বা মেডিকেল কলেজগুলো, আইআইটি ইন্দোর বা মেডিকেল কলেজগুলোতে মহারাজ তখন প্রেশার করতেন। তো গুরু মহারাজ তখন বলছিলেন যে ভক্তিপ্রেম মহারাজ যেখানে যায় সেখান থেকেই ভক্ত উঠে আসে, ওনার প্রিচিং স্ট্যান্ডার্ড এত সুন্দর। তো স্বাভাবিক একজন শিষ্যর এরকমই ফিল হয়। এবং গুরু মহারাজ তখন দেখলাম কিছু একটা কারণ বা বাহানা দিয়ে সেখান থেকে গুরু মহারাজের রুমে কিছু একটা কাজ বা কিছু একটা আনতে যাওয়ার বাহানা দিয়ে ওখান থেকে সরে গেলেন। কারণ কি সামনাসামনি অফকোর্স মহারাজ সেটা খুব আনকমফোর্টেবল ফিল করছিলেন যে গুরু মহারাজ নিজের মুখে সবার সামনে তার প্রশংসা করছেন। কিন্তু এখান থেকে আমাদের যেটা শিক্ষণীয় হচ্ছে যে গুরু সেই লেভেলে একজন শিষ্যকে দেখেই তবেই সেই হিসাবে গুরু মহারাজ প্রশংসা করেন। কারণ কি গুরু মহারাজ তার ভবিষ্যৎ এবং অতীত বর্তমান সবকিছু জানেন, এবং গুরু মহারাজ তার সমস্ত আহ, আশীর্বাদ কৃপা বা সমস্ত নিজের কোয়ালিফিকেশন ভক্তিপ্রেম মহারাজ এবং আরো বেশ কিছু জন শিষ্যের মধ্যে আহ, দিয়েছেন। কিন্তু গুরু মহারাজের একটা ক্লাস থেকে আমরা শুনছিলাম যে আহ, গুরুদেবের যে যোগ্যতাগুলো শিষ্যের মধ্যে তখনই মানে ফুল ভাবে প্রকাশিত হয়, সম্পূর্ণ প্রকাশিত হয় যখন সে শিষ্য তার গুরুর প্রতি সারেন্ডার অ্যাটিটিউড এবং ডেডিকেশন সেটা যতটা লেভেলে হবে, সেই লেভেলে গুরুদেবের সেই যোগ্যতাগুলো শিষ্যর প্রতি প্রকাশিত পায়। তো সেই হিসাবে এবং মায়াপুরে থাকাকালীনও মহারাজের সন্ন্যাসের আগেও বেশ কিছু সময়, বিশেষ করে 2011 সালে যখন গুরু মহারাজের ব্যাস পূজা মায়াপুরে হবার যে আহ, আয়োজন হয়, বা প্রথমবার অনেক বছর পর মায়াপুরে গুরু মহারাজের ব্যাস পূজা হয়েছিল, সেই সময় মহারাজ অনেক দিন আগে থেকে এসে এখানে দেখাশোনা বা করছিলেন। তখনও দেখেছি মানে গুরু মহারাজের মঙ্গলারতি ওঠার আগে মহারাজ তার ষোলমালা পুরো কমপ্লিট করতেন। গুরু মহারাজ রুম থেকে, গুরু মহারাজের কোয়ার্টারে আশা করি সকলে গেছেন, আহ গুরু মহারাজ রুম থেকে মঙ্গলারতির সময় 10-5 মিনিট আগেই বেরোতেন। সেই বেরোনোর আগে মহারাজ রেডি হয়ে একদম দরজার সামনে অপেক্ষা করতেন। তো আহ, এই যে মানে গুরুর যেটা অরিজিনালি, মানে যেটা গুরুকুলের স্ট্যান্ডার্ড, যে গুরুদেবের পরে শোয়া এবং গুরুদেবের ওঠার আগে উঠে রেডি হওয়া, তো এই স্ট্যান্ডার্ড গুলো আহ, খুব কঠিন।
কিন্তু মহারাজ সেই কঠিন স্ট্যান্ডার্ড গুলো নিজের জীবনে এতভাবে সেটাকে ফ্রুক্টিফাই বা সেটাকে পর্যবেসিত করেছেন, সেটা আমাদের কাছে একটা শিক্ষণীয় বিষয়। অফকোর্স, কারণ কি এই মুহূর্তে আমরা গুরু মহারাজকে সাক্ষাৎ সরাসরি সান্নিধ্য পাচ্ছি না, বা সেখান থেকে শেখা বলতে আমাদের বাণী বা গুরু মহারাজের বিভিন্ন যেসব ক্লাস বা রেকর্ডিং সেখান থেকে শিখতে পারছি। বাট ডাইরেক্ট ফিজিক্যাল প্রেজেন্সের মাধ্যমেও আমাদের যেসব শেখার গুলো আছে বা ছিল, সেগুলো আমরা এখন নিশ্চিত ভাবে হিজ হোলিনেস ভক্তিপ্রেম স্বামী মহারাজের যে অ্যাকশনস বা যে আচরণগুলি, সেগুলো থেকে আমরা শিখতে পারি। এবং সেগুলো আমাদের জীবনে শিখতে পারলে তবেই আমরা গুরুর কাছে ডেডিকেশন বা কিভাবে গুরুর সাথে আহ, শরণাপন্ন হওয়া উচিত, শরণাগতি, সেটা আমরা অনেকভাবে শিখতে পারবো। এবং গুরুদেবের ভাব বুঝে নিজের সেভাবে আচরণ করা, এবং গুরুদেব কি চাইছে সেই জেনে সেই কাজটা অলরেডি আগে থেকে করে রাখা বা সেই পথে অগ্রসর হওয়া, তো এইগুলো খুব জরুরি। এবং গুরু তখনই সব থেকে বেশি প্রসন্ন হন। এবং গুরু শিষ্যের এটা সম্পর্কটা হচ্ছে আধ্যাত্মিক এবং চিরন্তন শাশ্বত সম্পর্ক। ফলে এটা যদি আমরা দৃঢ়ভাবে করতে চাই, তাহলে সে সম্পূর্ণরূপে শরণাগত হলে তখনই আমরা করতে পারবো। এবং আমি যেটা বলছিলাম যে মহারাজ গুরু মহারাজের আগে এসে মানে রেডি হয়ে থাকা বা কোথাও যাওয়ার আগে তৈরি করা সবকিছু, মানে এটা আমরা এক বাপ্পাবু জানেন, বাপ্পাবু পার্সোনালি মহারাজের অনেক সেবা করেন, রান্না থেকে শুরু করে বপু সেবা থেকে সবকিছু। তো আমাদের কিছু সময় আমি হয়তো সুযোগ পেয়েছি, তো সেই সময় একদিন, দুদিন, 7 দিন, 8 দিন করাটা ঠিকঠাক হয়। কিন্তু লং টাইম করার পর মনে হয় যেন আমাদের আর মানে চলছে না, মানে আমরা টায়ার্ড হয়ে যাই। মানে মহারাজ এত ব্যস্ততার মধ্যে থাকে শিডিউল, তো আমরা জাস্ট ওইটুকুনি সে একটু কিঞ্চিত মাত্র সেবা করি, তো সেখানের মধ্যে মনে হয় 7-10 দিন পরে যে মানে আর টায়ার্ড হচ্ছে না, জাস্ট মানসিক ভাবে মানে টায়ার্ড হচ্ছে, এরকম একটা ফিলিং হয়। কিন্তু আমি সেই সেই রকম কোন রকম সেই জিনিস মহারাজের মধ্যে কখনো গুরু মহারাজের সাথে আহ হতে দেখিনি। কারণ কি মহারাজ এখনো পর্যন্ত অনেক সময়, বাপু জানেন ভালোভাবে, মহারাজ কোনো সময় ওষুধ খেতে ভুলে যান, কোনো সময় মিটিং ক্লাস আছে, থাকবে, ব্রেকফাস্ট করবো না, আমার ক্লাস শুরু হয়ে যাবে। তো এগুলো করেও মানে মহারাজের যে ভক্তি প্রচার, যে প্রচারের প্রতি এত ডেডিকেশন, তো আমরা আবার রিকোয়েস্ট করি যে মহারাজ একটুখানি জুস খেয়ে নিন বা কিছু, বা প্রভু রিকোয়েস্ট করে বা, তো সে সময় মহারাজ বলে ঠিক আছে, বা কোনো সময় বলে না থাক, লাগবে না। তো যাই হোক, তো সেইভাবে মানে শরীরের বলে চলে না, ওনারা হচ্ছে ভক্তির বলে এবং মানসিক বলে চলেন। কারণ কি ওনারা মনকে পুরো কন্ট্রোল ভাবে করে রেখেছেন। তো আমরা জানি যে শারীরিক ভাবে হয়তো আমাদের গুরুবর্গরা বা সন্ন্যাসীরা তারা প্রথম থেকে এত নিবিড় ভাবে প্রচার এবং গুরু সেবাতে নিযুক্ত, তো তাদের কিছু না কিছু শারীরিক অসুস্থতা লেগে থাকে। কিন্তু তা সত্ত্বেও তাদের প্রচারের কার্যে কোন রকম কোন বাধা তারা কোনদিন হতে দেয় না। তো শারীরিক, তারা সত্যি কথা বলতে তারা এই যে শারীরিক উপস্থিতি তার উপরে উঠে যান তারা। তো সেটাই মানে বিশেষ লক্ষ্য, এবং সেটাই আহ, আমাদের সকলের শিখার বিষয় মহারাজের থেকে। এবং হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, আমি যেটা প্রথমে একটু বলছিলাম যে মহারাজ মায়াপুরে সেবা করার কালীন 95 থেকে 2001 অ্যারাউন্ড, তো সেই সময় মায়াপুরে কোনো বড়, যদিও মহারাজ সম্পূর্ণভাবে যোগ্য ছিলেন, তবুও মহারাজ মায়াপুরে কোনো বড় ম্যানেজমেন্ট পদে বা কোনো বড় ডিপার্টমেন্টাল হেড পদে সেরকম কোনো সেবাতে যুক্ত ছিলেন না। বিশেষভাবে মেডিকেল বা ডাক্তার ওই ডিপার্টমেন্টেই সেবা করতেন। তো তবুও মহারাজ যতটুকুনি সেবা করতেন ফুল ডেডিকেশনের সাথে। এবং এটা গুরু মহারাজের ক্লাসে বলেছেন যে যেটা করবে 100% দিয়ে করবে। এবং গুরুরাজ বলতেন 100% ডেডিকেশন, 200% প্রিসিশন। তো সেইভাবে করা উচিত। এবং মহারাজ যখন যখন কোনো সময় হয়তো মেডিকেল স্টোরে অত ভিড় থাকতো না বা ফাঁকা থাকতো, তখন মায়াপুরের পপুলেশনও খুব কম এবং ভিড়ও খুব কমই হতো। অ্যাকচুয়ালি তখন কেবলমাত্র 4-5 মাস সিজন ছিল, বাকিটা অফ সিজন থাকতো। তো সেই সময় আমি দেখেছি যে মহারাজ ফাঁকা টাইমে যখন মেডিকেলে খুব একটা পেশেন্ট আসতো না বা সেবা থাকতো না, তখন মহারাজ তখন আমাদের মায়াপুরে একটাই বিশেষত কিচেন ছিল, গদা বিল্ডিং ছিল, কিন্তু মায়াপুর ভক্তরা বা ব্রহ্মচারীদের পাওয়ার জন্য সুলভ কিচেনেই সবাই যেতেন। তো মহারাজ কখনো কখনো যখন সেবা থাকতো না বা পেশেন্ট থাকতো না,
আমি দেখেছি মহারাজ সুলভ কিচেনে গিয়ে তখন তখনও এখনো পর্যন্ত হিজ গ্রেস রাধা দ্যুতি প্রভু আছেন, তো ওনাকে বলে মহারাজ সার্ভিং করা শুরু করতেন। তো ছোট আমাদের দেখে মনে হবে ছোট সেবা কি দরকার, মহারাজ সেবা আছে, কিন্তু সেই সময় তো মানে মহারাজ কোনো সময় মানে ফাঁকা আইডল বসে সময় নষ্ট করা এই জিনিসটা মহারাজের কখনো কোনোদিন দেখা যায়নি। হয় গ্রন্থ পড়বে, হয় প্রচার করবে, কিংবা কোনো না কোনো সেবাতে মহারাজ যুক্ত থাকতেন। এবং কোন সেবাকেই যে ছোট সেবা, আমি এর থেকে অনেক বড় যোগ্যতা, মহারাজের এত বড় যোগ্যতা থাকা সত্ত্বেও ঠিক আছে ছোট সেবা, এরকম কোনোদিন ভাবেনি। তো আমাদেরও যখন কোনো কিছু সেবা পাওয়া যে আরে শুধুমাত্র একটুখানি সেবা দিল, আমাকে এত বড় করতে পারতাম, এগুলো আমাদের মনের ভিতরে আসে, কারণ কি আমরা সেই লেভেলে পৌঁছাতে পারি না। কিন্তু যখন ডাইরেক্ট মহারাজের এইসব নিজের আচরণগুলো আমরা দেখতে পাই বা কাছাকাছি উপলব্ধি করি, তখন আমাদের মনোভাব চেঞ্জ হওয়াটা খুব বাধ্যতামূলক বা হয়ে যায় সহজে, যে হ্যাঁ মহারাজ এত কিছু করার পরে কিছু হচ্ছে না, তো আমাদেরও সেগুলো গ্রহণ করা উচিত। আরেকটা যে ছোটখাটো সেবাকেও ততটাই গুরুত্ব দিয়ে সেবা করা উচিত যতটা গুরু যখন গুরু মহারাজের পার্সোনাল সেক্রেটারি ছিলেন মহারাজ, যতটা তখন গুরুত্ব দিয়ে সেবা করতেন, আর মহারাজ মায়াপুরে থাকাকালীন আহ ছোটখাটো সেবাও ততটাই গুরুত্ব দিয়ে করতেন। এবং সব থেকে উত্তম শিষ্য হওয়ার আহ, অনেকগুলো লক্ষণ আছে, তার মধ্যে কিছু যেটা কিছু ভাগবত ক্লাস শুনছিলাম সেটা হচ্ছে যে গুরু যেটা চাইছেন সেটা গুরু বলার আগে সেটা বুঝে যাওয়া। এবং এইটা মানে খুব কঠিন, মানে এটা অনেক বছর ডেডিকেশন সেবা করার পরে তবেই সেটা বোঝা সম্ভব। মানে গুরু কি চাইছে, যে পরবর্তীতে কি করা উচিত, বা আমরা সবসময় চাই না যে আমরা মানে আমরা সবসময় সেবা করার অনেক সময় এরকম মনোভাব হয়ে যায় যে আমাদের প্রসন্নতা বিধানের জন্য আমরা সেবা করছি, যে সেবা করছি আমরা মহাদেব বা কারো সেবা করছি, আমরা আরেকটু বেশি আরেকটু বেশি খাইয়ে দিই, আরেকটু বেশি আহ সেবা করে দিই, বা একটু বেশি এটা করে দিই। কিন্তু মহারাজ সবসময় করতেন যে গুরু মহারাজ কি চাইছে, গুরু মহারাজ যতটা চাইছে বা গুরু মহারাজ যেটা চাইছে সেটা তার বলার আগে সেই ভাবটা বুঝতে পারা যাওয়া, এইটা হচ্ছে সব থেকে মানে উত্তম স্ট্যান্ডার্ড। তো আই থিঙ্ক I'll conclude in 5 minutes. चलिए प्रभु जी आप प्लीज कंटिन्यू करिए। ওকে লেটস সি। আরেকটা হচ্ছে মুড অফ সার্ভিস। এবং আমার আর দুটো তিনটে পয়েন্টই বলার আছে। তো মুড অফ সার্ভিস, যে আমাদের সেবা ভাব, যেটা আমি বলছিলাম যে যার সেবা করছি বা গুরুদেবের যখন সেবা করছি, গুরুদেবের প্রসন্ন বিধানের জন্য সেবা করা উচিত। এবং যখন আমরা অনেক সময় টিম হিসাবে সেবা করি, তো আমরা মহারাজকে নিজে থেকে নিজের ব্যক্তিগতভাবে দেখেছি, যখন টিম হিসাবে সেবা করা হয় অনেক সময় কোনো টিম মেম্বারের কিছু না কিছু কারণে পুরো একটা টিম সেবা কোথাও না কোথাও একটা ভুল ত্রুটি হয়ে যেতে পারে বা হয়ে যায়, বা কোথাও একটা ল্যাকিং থেকে যায়, যে জিনিসটা কমপ্লিট হলো না বা কিছু একটা ভুল ত্রুটি থেকে যায়। তখন আমি দেখেছি মহারাজকে সেই দোষটা এজ এ টিম লিডার নিজে গ্রহণ করে নেওয়া, যে মহারাজ এগুলো আমরা করে উঠতে পারিনি, সেটা আমি হয়তো বলতে পারিনি বা ভুলে গেছি। মানে যে ভুলটা করছে তাকে ঢাকিয়ে দিয়ে নিজে লিডার, এটাই লিডারশিপ কোয়ালিটি। সেটা আমরা এটাও শিখতে পারি মহারাজের কাছে, শেখা উচিত, যেহেতু যে কোনো সেবার যখন টিম হিসাবে করা উচিত, যদিও ভুলটা আমার না, তবুও যে ভুল করেছে তাকে সবার সামনে না বলে বা উত্তেজিত না করে, তোমার আমাদের সবার ভুল হয়ে গেছে বা আমার আমি করতে পারিনি বা আমি বলার ভুল হয়ে গেছে, তো সেই হিসাবে মানে ভুলটা নেওয়ার সময় নিজে। এবং কোন ভালো কাজ খুব যখন গুরু মহারাজ প্রশংসা করতেন, তখন মহারাজ বলতেন মহারাজ সবাই করেছে খুব সুন্দর, ইনি করেছেন উনি করেছেন, বা ইনার প্রভু বিশ্বনাথ প্রভু এই সেই, মানে যখন মায়াপুরে বিশেষ করে ব্যাস পূজা প্রোগ্রাম যখন হতেন আমি দেখেছি, তো সেগুলো যখন কনক্লুডিং যখন ইভেন্ট মিটিং হতো যে কি কি ভালো হয়েছে বা কি কি হয়নি বা আরো ইমপ্রুভ করা উচিত, তখন আমি দেখতাম যে যখন ভালো হয়েছে জিনিসগুলো, তখন মহারাজ বলতেন মহারাজ ইনি করেছে ইনি করেছে, ইনি সেবায় সেবার দায়িত্ব ছিল, ইনি ভোগের দায়িত্ব ছিল, ইনি সবার ব্যাপারটা খুলে মানে মন খুলে প্রশংসা করা। তো এই জিনিসটা মানে মহারাজের কাছে এটা এক সহজ, এত সহজ নয়, মানে মন থেকে বলাটা কঠিন, কিন্তু আমরা মহারাজের সাথে থাকতে থাকতে মহারাজের আদর্শ থেকে শিখতে পারি। এবং লাস্ট যেটা জিনিস, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা গুরু মহারাজ বারবার খুব গুরুত্ব দিয়ে বলতেন, যে যেহেতু ইসকন হচ্ছে একটা মাল্টি গুরু সোসাইটি, তো সেখানে আমাদের আচরণ কিরাম হওয়া উচিত, যাতে আমাদের গুরুদেবকে কোন রকম কোন রকম
কোনো শিষ্যের জন্য কোন রকম বদনাম পেতে না হয়। এইটা মহারাজ নিজের জীবনে এমন ভাবে চরিতার্থ করে মানে দৃষ্টান্ত দিয়ে গেছেন, যেটা ইসকনের সমস্ত গুরুরা, আমি নিজের চোখে দেখেছি সামনাসামনি, সমস্ত গুরুরা পরম পূজ্য ভক্তি প্রেম স্বামী মহারাজের প্রতি এতটা সন্তুষ্ট এবং এতটা প্রসন্ন যে মহারাজকে সামনে দেখলেই খুব কাছে নিয়ে আলিঙ্গন করতে। তো এবং সেটা রিসেন্টলি গুরু মহারাজের অপ্রকটের পরে আরো বেশি ভাবে এবং তার আগে থেকেও। তো যেহেতু অপ্রকটের পরে পরম পূজ্য জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের সাথে মহারাজের মিটিং এর সময় মায়াপুরে আমি একদম সামনাসামনি ছিলাম, তখন পরম পূজ্য জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের মহারাজের প্রতি যে প্রসন্নতা সেটা দেখার মতো। মানে গুরু মহারাজ অসুস্থ হওয়ার পরে মানে খুব কম সময়, অফকোর্স ক্লাস দিতে দিতে অনেক সময় গৌর কথা করেন উনি প্রতিদিন রাতে, প্রসন্নতা হন, কিন্তু কোন শিষ্যকে দেখে এত প্রসন্নতা মানে খুব কম সময়তেই দেখা যায়। এবং মানে আমি সামনে ছিলাম তো দেখছিলাম, মানে ভক্তিপ্রেম স্বামী মহারাজকে যখন জগন্নাথ স্বামী গুরু মহারাজ আলিঙ্গন করছেন, তখন প্রায় 45 সেকেন্ডের বেশি আহ, উনি মহারাজকে আলিঙ্গন করে বুকের সামনে রেখেছিলেন। তো সেইটা মানে কতটা প্রসন্নতা মানে হলে একজন গুরু মহারাজ মানে অন্য গুরুর শিষ্য হলেও যে কতটা প্রসন্ন হলে এই জিনিসটা সম্ভব। এবং এটা শুধু পরম পূজ্য জগন্নাথ স্বামী মহারাজের সাথেও নয়, আহ লোকনাথ স্বামী মহারাজ বা পরম পূজ্য রাধান স্বামী মহারাজ বা অন্যান্য গুরুবর্গরাও এটা প্রকাশ করেছেন মহারাজের সামনে, এবং সমস্ত গুরুরা মহারাজের প্রতি অত্যন্ত প্রসন্ন। তো সেইভাবে আমাদের আচরণ করা উচিত, যেহেতু আমরা একটা মাল্টি গুরু সোসাইটিতে, এবং সেখানে আমাদের ব্যক্তিগতভাবে গুরু যেই হোক না কেন, আমাদের সবসময় প্রভুপাদকে সেন্টারে রেখে প্রচার করা উচিত। এবং আমাদের গুরুদের প্রশংসা কেবলমাত্র ব্যাস পূজা বা খুব ব্যক্তিগতভাবে প্রাইভেটলি করলেই তবেই সেটা সার্থক মনে হয়। এবং এটা এই বছর মহারাজ তার ব্যাস পূজাতে আমাদের দেখিয়ে দিয়েছে। উনি প্রভুপাদ বার্থ প্লেসে ছিলেন এবং অনেকে এখানে এসেছিলেন, অনেকে হয়তো এখানেও আছেন মিটিং এ। তো মহারাজ ওই সেলিব্রেশনটা করতে দেননি, যেহেতু এখানে মানে এটা প্রভুপাদের বার্থ প্লেস বা মাল্টিগ্রুপ সোসাইটি আছে। তো এখানে এখনই মহারাজ তার ব্যাস পূজা ওভাবে করতে অনুমতি দেননি। জাস্ট আমরা ব্যক্তিগত ভাবে মহারাজকে কেউ কিছু চিঠি দেওয়া বা কিছু একটা দেওয়া ঠিক আছে, কিন্তু ওই রকম ভাবে করতে নেই। তো আমাদের সেটা মহারাজের আচরণ থেকে বা গুরু মহারাজের সেটা দৃষ্টান্ত থেকে প্রভুপাদের প্রতি বা অন্যান্য গুরুদেরকেও সমানভাবে শ্রদ্ধা করে নিজের গুরুকে ভালোবাসার, সেটা ঠিক আছে, সেটা সব থেকে উত্তম। নিজের গুরুর সাথে ব্যক্তিগত সম্পর্ক এবং ভালোবাসাটা সব থেকে হাইস্ট লেভেলে ঠিক আছে, কিন্তু সেই সাথে অন্য গুরুদেরকে কোনো সময় যেন কম সম্মান করা, সেটা না আমাদের নিজেদের গুরুরা পছন্দ করবেন এবং না আমাদের ইসকন মাল্টি গুরু সোসাইটি মানে অনেক গুরু সোসাইটিতে থেকে সেটা আমাদের যথার্থ আচরণ হবে। তো সেই কারণে এই দৃষ্টান্তগুলো গুরু মহারাজ ভক্তিপ্রেম মহারাজকে নিজে হাতে শিখে গেছেন, এবং মহারাজ তার জীবনের আচরণ দিয়ে, জীবনের সমস্ত কিছু আচরণ দিয়ে আমাদেরকে একটা দৃষ্টান্তমূলক ভাবে আমাদেরকে এগুলো শিখিয়ে আসছেন। তো আমরা যদি মহারাজের এই আচরণগুলি থেকে কিছু শিক্ষা লাভ করতে পারি, জীবনে কিছু গ্রহণ করতে পারি, তো